আসসালামু আলাইকুম। মেয়েরা শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? সুমাইয়া, জি মিস। আমার কথা শোনা মিস যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? জি মিস। আচ্ছা, তোমাদেরকে বলছি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে নাম রোলটা লিখে দাও। ওটাই সবচেয়ে ভালো। জয়েন হয়ে নাম রোলটা লিখে দিবে চ্যাট বক্সে। ঠিক আছে? শুনতে পাচ্ছো? গত ক্লাসে বাড়ির কাজটা একটু খেয়াল করো। আমি আলোচনা করে নতুন অঙ্কে যাবো। দেখো এখানে কি বলেছে, বছর শেষে ইসলাম বেকারি হতে কামরুল ইসলাম সাহেবের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়। না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবে। দেখো এখানে আমাদের কোশ্চেনে উত্তোলন হচ্ছে, দেখো এখানে উল্লেখ্য কামরুল সাহেব প্রতি মাসে ব্যবসা হতে ২০০০ টাকার নগদ ও মোট ২৫০০ টাকার পণ্য উত্তোলন করে প্রতি মাসে। আর আমাদের দেখো এখানে ১ এপ্রিল মানে ১লা এপ্রিল ২০১৮ এর সম্পদ দায়। প্রথমেই দেখো একটু শুরুতে কি বলছে যে কামরুল ইসলাম তার ব্যবসায় বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। তার মানে কি, তিনি অবৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, যে নীতি অনুসরণ করা হয় সেটাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। তার মানে এখানে ইসলাম বেকারির মালিক জনাব কামরুল ইসলাম তিনি দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে তার প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করেন না। তিনি যেটা করেন সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি, যেটাকে বলা হয় অবৈজ্ঞানিক পদ্ধতি। এখানে দেখো প্রতি মাসে ২০০০ টাকা করে নগদ উত্তোলন করেছে আর ২৫০০ টাকা পণ্য উত্তোলন করেছে। এখানে দেখো নগদ উত্তোলন ২০০০ টাকা ৯ মাস, এপ্রিল থেকে শুরু হয়েছে। গুণে দেখো এপ্রিল মে এপ্রিল এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই ৯ মাস ধরে নেওয়া হলো। হিসাব কাল শেষ হয়েছে ডিসেম্বরে। কারণ দেখো আমাদের গ প্রশ্নে কি বলেছে, ২০১৮ সালের ইসলাম বেকারির প্রারম্ভিক মূলধন এত টাকা ধরে লাভ ক্ষতি নির্ণয় করো। তার মানে এখানে হিসাব কাল শেষ হয়ে ধরে নেওয়া হয়েছে ২০১৮ সালের ডিসেম্বরের ৩১ তারিখ। এখানে দেখো এই জন্য ৯ মাস হিসাব করে ২০০০ টাকা প্রতি মাসে হলে আমাদের নগদ উত্তোলনের পরিমাণ হচ্ছে ১৮,০০০ টাকা। আর পণ্য উত্তোলনের পরিমাণ বলে দেওয়া আছে ২৫০০ টাকা। এই হচ্ছে ২০,৫০০ টাকা। এখন যদি কেউ এখানে ১২ মাস ধরো, তাহলে হিসাবকাল শেষ হবে মার্চের ৩১ তারিখ, সেটা নোট দিবে। যাই করো নোট দিতে হবে। দেখো আমি এখানে ৯ মাস ধরেছি, টিকা দেখো দিয়ে দিয়েছি। এখানে একতরফা দাখিলা পদ্ধতি একটি অবৈজ্ঞানিক পদ্ধতি। প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয় না, তাই নগদ উত্তোলনের সময়কাল ৯ মাস ধরা হলো। অর্থাৎ হিসাব বছর ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত ধরা হয়েছে। আমরা হিসাব বছরটা ধরেছি যে প্রতিষ্ঠানে ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ হয়েছে। এই জন্য এপ্রিলের ১ তারিখ থেকে আমরা ৩১ ডিসেম্বর হিসাব বছর ধরেছি বলে, শেষ ধরেছি বলে ৯ মাস ধরেছি। সবাই ক্লিয়ার এটা? জি মিস। আচ্ছা, এখন দেখো প্রারম্ভিক মূলধনের পরিমাণ। আমাদের কোশ্চেনে এখানে প্রারম্ভিক ১লা এপ্রিলের যেটা সম্পদ দেখো, মজুত পণ্য দেওয়া আছে, দেনাদার, নগদ, ঋণ এত টাকা, আসবাবপত্র, পাওনাদার। যেহেতু একতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ অবৈজ্ঞানিক নিয়মে, সেহেতু এখানে প্রতিটি লেনদেনের দুই দিকে প্রভাব পড়বে না। আমরা নর্মালি দুতরফা দাখিলা পদ্ধতি নীতি অনুসরণ করলে যখন ঋণ নেওয়া হয় তখন আমাদের জাবেদাটা কি হয়, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। অর্থাৎ ঋণ নিলে নগদ টাকার পরিমাণ বেড়ে যায়। এক্ষেত্রে এরকম হবে না। এটা যেহেতু অবৈজ্ঞানিক নিয়মে নগদ যা আছে তাই দেখাবো। কিন্তু যখন অঙ্কে দুতরফা দাখিলা পদ্ধতি নীতি অনুসরণ করবে, যখন জাবেদা থাকবে এরকম প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা বলা হবে, তখন কিন্তু আমরা ঋণের টাকাটা দেখাবো। যেহেতু এখানে বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না বলা হচ্ছে, তার মানে তিনি দুতরফা দাখিলা পদ্ধতি নীতি অনুসরণ করেন না। এই জন্যই এই ঋণের টাকাটা নগদের সাথে আসবে না। কিন্তু অন্য সময় যখন প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হবে তখন কিন্তু অবশ্যই আসবে।
তখন কি হবে, দুতরফা দাখিলা পদ্ধতি নীতি অনুসরণ করবে। সবাই এটা বুঝতে পেরেছ? কথা বলতে হবে। তামান্না বলো। তামান্না, জি মিস। যখন দুতরফা দাখিলা পদ্ধতি নীতি অনুসরণ করা হবে তখন ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তখন ব্যাংক ঋণ নেওয়া হলে কিংবা কোনো ঋণ নেওয়া হলে নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে। কিন্তু যখন একতরফা দাখিলা পদ্ধতি নীতি অনুসরণ করা হবে তখন প্রতিটি লেনদেন দুদিকে প্রভাব পড়বে না, কারণ তারা অবৈজ্ঞানিক নিয়মে হিসাব সংরক্ষণ করবে। এই কারণে এখানে যে ঋণটা নেওয়া হয়েছে 1 লক্ষ টাকা, এখানে নগদ টাকার সাথে আর যোগ হবে না। এখানে ঋণের টাকাটা নগদে কোনো প্রভাব পড়বে না। বুঝতে পেরেছো এটুকু? জি মিস। হ্যাঁ। তাহলে দেখো, মজুদ পণ্য 1,50,000 টাকা, দেনাদার 1,40,000 টাকা, নগদ 30,000 টাকা, আসবাবপত্র 60,000 টাকা। এই হচ্ছে 3,80,000 টাকা। আমাদের দায় ছিল ঋণ 1 লক্ষ টাকা, পাওনাদার হচ্ছে 40,000 টাকা। 3,80,000 টাকা থেকে 1,40,000 টাকা মাইনাস করলে আমাদের থাকবে কত? 2,40,000 টাকা। এটি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। গ প্রশ্নে বলেছিল 2018 সালের ইসলাম বেকারির প্রারম্ভিক মূলধন 2,50,000 টাকা ধরে লাভ ক্ষতি নির্ণয় করতে। যেহেতু প্রারম্ভিক মূলধনের পরিমাণ দেওয়া আছে আমাদের গ প্রশ্নে, সেটা ধরে আমাদের করতে হবে। এখানে আমাদের যেহেতু সমাপনী মূলধন নেই, আমাদের বের করতে হবে সমাপনী মূলধন। গণনা কার্য 1। দেখো, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। আমাদের সমাপনী মোট সম্পদ প্রশ্নে দেওয়া আছে 3,60,000 টাকা, আর দায় হচ্ছে 25,000 আর 60,000 টাকা। এই হচ্ছে 85,000 টাকা। 3,60,000 থেকে 50,000 টাকা মাইনাস করলে আমরা পাবো কত? 2,75,000 টাকা। দেখো, এখানে আমাদের এখানে যে কথাটা লিখেছি না, তোমরা এটা খাতার ডান পাশে লিখবে, মার্জিন টেনে এক সাইডে খাতার ডান পাশে দেখিয়ে দিবে যে সমাপনী মূলধন গণনা কার্য 1, উত্তোলনের পরিমাণ ক হতে প্রাপ্ত, প্রারম্ভিক মূলধনের পরিমাণ প্রশ্নে প্রদত্ত। এই কথাগুলো অঙ্কের ডান দিকে, এই ঠিক এই বরাবর ডান দিকে মার্জিন টেনে লিখে দিবে। দেখো, এখানে সমাপনী মূলধন 2,75,000 টাকা আমরা গণনা কার্য থেকে পেয়েছি, যোগ উত্তোলন আমরা ক হতে পেয়েছি 20,500 টাকা। প্রারম্ভিক মূলধন আমাদের প্রশ্নে দেওয়া ছিল 2,50,000 টাকা, আর অতিরিক্ত মূলধন আমাদের দেওয়া নেই, এই জন্য শূন্য দিয়েছি। তাহলে আমাদের লাভের পরিমাণ কত হয়েছে? 45,500 টাকা। আমাদের উত্তর হচ্ছে 2018 সালে ইসলাম বেকারি লাভের পরিমাণ 45,500 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক। তোমাদের কাছে আমার অনুরোধ, সেটা হচ্ছে ক্লাস শেষ হলে অঙ্কটা করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে। দেখো, এখন 7 নম্বর প্রশ্ন। নবারুণ ফার্মেসির 2017 সালে মে মাসে লেনদেন সমূহ নিম্নরূপ। নুরজাহান পড়ো। নুরজাহান, শুনতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, পড়ো। স্লাইডটি দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি মিস। হ্যাঁ, পড়ো প্রশ্নটা। নবারুণ ফার্মেসি 2017 সালের মে মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। মে 3, প্রতি বোতল 16 টাকা দরে 100 বোতল প্যারাসিটামল সিরাপ ক্রয়। তারপর মে 5 তারিখে বলছে দোকান ভাড়া প্রদান 5,000 টাকা। 7 তারিখ হলো ওষুধ বিক্রয় 27,500 টাকা। 10 তারিখ হলো রোগীর বাসার জন্য চেয়ার ক্রয় 9,000 টাকা। তারপর হলো 13 তারিখ ওষুধ কোম্পানির নিকট থেকে কমিশন প্রাপ্তি 2,000 টাকা। 17 তারিখে বলছে ফার্মেসি থেকে মালিকের বড় মেয়ের জন্য 200 টাকা ওষুধ নিলেন। তারপর 20 তারিখে বলছে দোকানের ব্যবহারের জন্য একটি ঘড়ি ও একটি ক্যালকুলেটর ক্রয় 1,500 টাকা। 25 তারিখে বলছে ফার্মেসি থেকে নগদ উত্তোলন 12,800 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। এখন সুমাইয়া বলো। সুমাইয়া, জি মিস।
দেখো উপযুক্ত তথ্যের আলোকে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে মোট উত্তোলনের পরিমাণ, এখানে যে লেনদেনগুলো আছে কোন কোন তারিখের আসবে বলো তো? মিস 17 তারিখ, তারপর 25 তারিখ। ভেরি গুড। 17 তারিখ মেয়ের জন্য ওষুধ নিয়েছেন আর 25 তারিখে নগদ উত্তোলন করেছেন। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 2017 মে 17, তার লেখা শুরু করো, অঙ্কটা শুরু করো। এখানে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়, আমাদের ছক হবে তারিখ, বিবরণ, টাকার ঘর দুইটি। 2017 এখানে মেয়ের হবে কত তারিখ? 7 তারিখ। মেয়ের মালিকের মেয়ের জন্য ওষুধ নিলেন 200 টাকা। আসসালামু আলাইকুম মালিকের, মিস। ওয়ালাইকুম আসসালাম, মালিকের মেয়ের জন্য ওষুধ নিলেন 200 টাকা। মেয়ের 25 তারিখ। 25 তারিখে কি? নগদ উত্তোলন। ফার্মেসি থেকে নগদ উত্তোলন 12,800 টাকা। তাহলে উত্তোলনের পরিমাণ কত হলো আমাদের? ৳13,000 টাকা। আমাদের উত্তর হবে মোট উত্তোলনের পরিমাণ 13,000 টাকা। রাইতা পরে আসছো? রাইতা, আফিফা শুনতে পাচ্ছ? রাইতা আর আফিফা পরে আসছো, শুনতে পাচ্ছ? মিস আমি তো পরে আসিনি। আচ্ছা, আফিফা আসছো মাত্র। রাকা, এটা এই অঙ্ক বোঝানোর আগে, রাইতা কি এই অঙ্ক বোঝানোর আগে জয়েন হয়েছো? জি মিস। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো উত্তোলনের পরিমাণ কিভাবে জি, মিস। 13,000 টাকা আসলো? ঠিক আছে, দেখো খ প্রশ্ন। মে 3 হতে মে 10 তারিখে লেনদেনগুলোর সাথে জড়িত হিসাবে শ্রেণী নির্ণয় করো। মে 3 তারিখে নাফিসা বলো। নাফিসা, যখন যার নাম বলবো সাথে সাথে রেসপন্স করো প্লিজ, নাহলে আমাদের সময় নষ্ট হবে। নাফিসা শুনতে পাচ্ছ? জি মিস। প্রতি বোতল 16 টাকা দরে 100 বোতল প্যারাসিটামল সিরাপ ক্রয়। এটা বলো তো হিসাবে শ্রেণী বিভাগটা কি হবে? আগে দুটি পক্ষ বলো, তারপর হিসাবে শ্রেণী বলো। আর যাকে প্রশ্ন করব না বলতে পারলে, যে পারবে সে প্রশ্নটার উত্তরটা দিবে, কোনো সমস্যা নেই। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ কত হবে বলতে পারো? মিস 1600। ভেরি গুড। ঠিক আছে, এখন হিসাব কোন শ্রেণীর হিসাব? ক্রয় হিসাব আর নগদান হিসাব কোন শ্রেণীর হিসাব হবে? তোমাদের মধ্যে যে পারো সেই বলতে পারবে। ক্রয় হিসাবটা কি আমি বলে দিচ্ছি একটু তাহলে। ক্রয় হিসাবের শ্রেণী বিভাগটা কি হবে? ক্রয় হিসাব হচ্ছে ব্যয় হিসাব, আর নগদান হিসাব কি হবে? সম্পদ হিসাব। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, এখন 5 তারিখ দোকান ভাড়া প্রদান। নূরজাহান বলো। জি মিস। দোকান ভাড়া প্রদান, দুইটি পক্ষ বলো, হিসাবের শ্রেণী বলো। ওকে মিস। দোকান ভাড়া প্রদান। মিস এখানে হবে ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। হুম, হিসাবের শ্রেণী। ভাড়াটা হলো মিস আমাদের জন্য ব্যয় আর নগদ হলো সম্পদ। হ্যাঁ, ঠিক আছে। এখন বলো রাইতা, বলো 10 তারিখ, জি মিস। সরি 7 তারিখ ওষুধ বিক্রয় দেখো 27,500 টাকা। কি মিস হবে? এখানে বিক্রয় হচ্ছে ডেবিট এবং নগদান ক্রেডিট। বিক্রয়টা একটু আমাদের ভালোভাবে জন্য বলো বাবা, আয়। আবার বলো। মিস আ- এখানে বিক্রয় ডেবিট এবং নগদান ক্রেডিট। বিক্রয় হচ্ছে আমাদের জন্য আয়। হ্যাঁ বলো, বলো। রাইতা অসুবিধা নেই, বলো। বিক্রয় আয়, তারপর কি? মিস এখানে বিক্রয় আয় এবং এবং নগদান সম্পদ। সম্পদ। কিন্তু একটু ভুল হয়েছে। রাইতার কি ভুল হয়েছে কেউ বলতে পারবে? রাইতা বলেছে বিক্রয় ডেবিট আর হচ্ছে নগদান ক্রেডিট। মিস হিসাবে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। হ্যাঁ, বিক্রয়ের ফলে রাইতা, বিক্রয়ের ফলে কি হবে? বিক্রয় করাতে আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য আয় বিক্রয় কি হবে? ক্রেডিট হবে। আর বিক্রয় করাতে নগদ টাকা কারবারে আসছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য নগদান হিসাব কি হবে? ডেবিট হবে। বুঝতে পেরেছো রাইতা? নগদান হিসাব বিক্রয় হিসাব জি হবে। মিস। ধন্যবাদ। তারপর 10 তারিখ রোগীর বসার জন্য চেয়ার ক্রয়। সুমাইয়া বলো, রোগীর বসার জন্য চেয়ার ক্রয় কি হবে? মিস আসলপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। হুম, পরের হিসাবের শ্রেণী। মিস আসলপত্র সম্পদ আর নগদ মিস সম্পদ। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে চলো আমরা এখন অঙ্কের সমাধানটা করি। সবাই ছক করো এখানে তারিখ, সংশ্লিষ্ট হিসাব, হিসাবের শ্রেণী বিভাগ। খ লিখে লিখবে মে 3 হতে মে 10 তারিখে লেনদেনগুলোর সাথে জড়িত হিসাবের শ্রেণী নির্ণয়। তাহলে আমাদের হচ্ছে 2017 মে হচ্ছে আমাদের 3 তারিখ। মে 3 তারিখে লিখবো ক্রয় হিসাব, ক্রয় হিসাব আর হচ্ছে নগদান হিসাব। এখানে কি হবে আমাদের? ব্যয়, ব্যয় হিসাব, সম্পদ হিসাব। মে কত তারিখ হবে? 5 তারিখ। ভাড়া হিসাব, নগদান হিসাব। নগদান হিসাব। এটা আমাদের কি হবে? ব্যয় হিসাব, সম্পদ হিসাব। মের 7 তারিখ
নগদান হিসাব, বিক্রয় হিসাব। নগদান হিসাব, বিক্রয় হিসাব। এখানে আমাদের কি হচ্ছে? সম্পদ হিসাব, আয় হিসাব। মের 10 তারিখ। আসবাবপত্র হিসাব, নগদান হিসাব। সম্পদ হিসাব, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। সবাই ক্লিয়ার? সবাই তাহলে বুঝতে পেরেছো? মেয়েরা শুনতে পাচ্ছ? জি মিস। স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কটা? জি মিস। ঠিক আছে, তাহলে দেখো আমাদের গ প্রশ্ন, মে 13 হতে মে 25 তারিখের লেনদেনগুলো কারণ সহ ডেটর ও ক্রেডিটর নির্ণয় করো। এখন বলো 13 তারিখেরটা। 13 তারিখেরটা বলবে তামান্না। তামান্না বলো। ওষুধ কোম্পানি নিকট থেকে কমিশন প্রাপ্তি 2000 টাকা। কি হবে? প্রাপ্ত কমিশন হিসাব ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট। এটা জোরে বলো বাবা। কমিশন বলো তো, একটু ভালো করে বলো। নগদান হিসাব, প্রাপ্য কমিশন হিসাব ডেবিট হবে। প্রাপ্ত কমিশন হিসাব ডেবিট হবে। কারণ সহ বলছে, কেন হবে বলো তো? কেন ডেবিট হবে প্রাপ্ত কমিশন? মিস কারণ এটা সম্পদ। প্রাপ্ত কমিশন সম্পদ। সবাই কি একমত? তামান্নার সাথে সবাই কি একমত? নাফিসা? মিস কথা বোঝা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? এখন শুনতে পাচ্ছ? মিস আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ? এখন শোনা জি যাচ্ছে? মিস এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি বলছি জি মিস। এখানে যে প্রাপ্ত কমিশনটা ডেবিট বলেছে, কারণটা কি?
নুরজাহান, জি মিস। প্রাপ্ত কমিশনটা কি হবে বলো তো? মিস প্রাপ্ত কমিশনটা হলো হ্যাঁ। মিস আমার জন্য আয়। আয়। তাহলে প্রাপ্ত কমিশনটা হবে আয়, তাহলে কি হবে আমাদের? নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। 2017 মে কত তারিখ? 13 তারিখ। সবাই একটু লিখে নাও। মে 13 তারিখে তাহলে কি হবে? প্রাপ্ত নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব, এখানে ডেটর ক্রেডিট নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা প্রশ্নে যেটা লেখা থাকবে সেটাই লিখবো, ডেটরে লিখবো। প্রাপ্ত কমিশন হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিটর। কত টাকা আমাদের কমিশন হচ্ছে আমাদের? দেখো কমিশন বাবদ আমরা পেয়েছি কত টাকা? 2000 টাকা। 2000 টাকা। তারপরে চলো আমরা একটু অঙ্কে চলে যাই আবার প্রশ্নে। এখানে 17 তারিখ ফার্মেসি থেকে মালিকের বড় মেয়ের জন্য 200 টাকার ওষুধ নিলেন, তাহলে এটা কি হবে? ডেবিট ক্রেডিটটা কি হবে একটু বলতে পারবে? তোমাদের মধ্যে যেই পারো সেই বলো। মালিকের বড় মেয়ের জন্য 200 টাকা ওষুধ নিলেন, কি হবে? মিস এটা উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। নগদান হবে? খেয়াল করো, ওষুধ নিলেন। ক্রয় হবে। হ্যাঁ, ভেরি গুড। জি কারবার থেকে ওষুধ, মানে তার প্রতিষ্ঠানটা হচ্ছে যেহেতু ফার্মেসির, এখান থেকে ওষুধ নিয়েছেন, তার মানে ক্রয় হবে 200 টাকা। আচ্ছা, তারপরে দেখো, বারবার না উঠি, দোকানে ব্যবহারের জন্য একটি ঘড়ি ও একটি ক্যালকুলেটর ক্রয় 1500 টাকা, কি হবে বলো? একটু দ্রুত বলো। উত্তর হচ্ছে 200। হ্যাঁ, জুড়ে বলো একটু প্লিজ। ক্রয় হিসাব ডেবিট, কে বলতে পারবে তোমাদের মধ্যে? মিস মনিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। দেখো কি বলেছে, ঘড়ি এবং ক্যালকুলেটর ক্রয়। ঘড়ি এবং ক্যালকুলেটর হচ্ছে অফিস সাপ্লাইজ, কি হবে? এটি সম্পদ, অফিস, কি হবে? অফিস সাপ্লাইজ, কি হবে? মিস এটা সম্পদ। সম্পদ। আচ্ছা, তারপর তাহলে অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ফার্মেসি থেকে নগদ উত্তোলন, এটা কি হবে? একটু দ্রুত বলো। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, ধন্যবাদ। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে চলো আমরা, মেয়ের হচ্ছে এখন কি 17 তারিখ, একটু লিখে নাও। মেয়ের 17 তারিখে হচ্ছে আমাদের উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, আর হচ্ছে কি ক্রয় হিসাব, ক্রয় হিসাব। তারপর হচ্ছে মেয়ের 20 তারিখ অফিস সাপ্লাইজ হিসাব, অফিস
অফিস সাপ্লাইজ হিসাব নগদান হিসাব। তারপর হচ্ছে আমাদের মের 25 তারিখ উত্তোলন হিসাব নগদান হিসাব। তাহলে এখানে আমাদের কত টাকা? 200 টাকা। অফিস সাপ্লাইজ হয়েছে আমাদের 1500 টাকা। উত্তোলন হচ্ছে 12,800 টাকা। তাহলে এখন কারণ কি? দেখো, নগদান ডেটর, প্রাপ্ত কমিশন ক্রেডিটর, তার মানে কারণ হচ্ছে সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য নগদ হিসাব কি হলো আমাদের? ডেবিট হলো। পাশাপাশি এখানে আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য ক্রেডিট হলো। এই হচ্ছে আমাদের কারণ। এখন 17 তারিখ এটা বলো, উত্তোলন কেন ডেটর হয়েছে? একটু দ্রুত বলতে হবে, যেই পারো সেই তাড়াতাড়ি বলো, আমাদের সময় কম। নূরজাহান বলো। মিস পারি না তো এটা। উত্তোলন কেন ডেটর হয়েছে? মিস পারি না। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব কি হয়েছে? হ্রাস পেয়েছে। মালিক যখন কারবার থেকে কিছু নিয়ে যায় তখন কি হয়? মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে হয় ডেবিট। যখন মূলধন নিয়ে আসে তখন আমরা কি করি? মূলধন হিসাব ক্রেডিট করি না? জি মিস। হ্যাঁ, তার মানে কি মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়, এই জন্য মূলধন হিসাব কি হয়? ক্রেডিট হয়। মালিক যখন কারবার থেকে উত্তোলন করবে তখন মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায় বলে উত্তোলন হিসাব কি হয়? ডেটর হয়। আর ক্রয় হিসাব ক্রেডিটর হয়েছে কেন? কে বলতে পারবে? মিস ব্যয় হ্রাস পেয়েছে। ভেরি গুড, ব্যয় হ্রাস পেয়েছে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিটর হয়েছে। অফিস সাপ্লাই হিসাব ডেটর হয়েছে কেন? মিস সম্পদ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে বলে অফিস সাপ্লাই হিসাব কি হয়েছে? ডেটর হয়েছে। নগদের হিসাব ক্রেডিটর হয়েছে কেন? মিস সম্পদ হ্রাস। ভেরি গুড, সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিটর হয়েছে। তারপর আবার ঠিক একই রকম দেখো, উত্তোলন হিসাব ডেটর। উত্তোলন কেন ডেটর হয়েছে? মিস মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। ভেরি গুড, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, এই জন্য ডেটর। আর নগদান হিসাব কেন ক্রেডিটর হয়েছে? মিস সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব কি হলো? ক্রেডিটর হলো। এই ছিল আমাদের অঙ্ক। কার কোনো প্রশ্ন আছে আজকের অঙ্ক নিয়ে? নো মিস। সবটা খেয়াল করো, আমাদের যখন এরকম বলবে মে 13 হতে মে 25 তারিখ এরকম তারিখ উল্লেখ করা থাকলে লেনদেনগুলোর কারণ সহ ডেটর ও ক্রেডিটর নির্ণয় করো, তাহলে আমাদের ছকটি কি হবে? তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেটর, ক্রেডিটর, টাকা, কারণ। আবার দেখো, এখানে যখন প্রশ্ন বলেছে আমাদের যে মে 3 হতে মে 10 তারিখে লেনদেনগুলোর সাথে জড়িত হিসাবে শ্রেণী নির্ণয় করো, তখন কি? তারিখ, সংশ্লিষ্ট হিসাব, হিসাবে শ্রেণী বিভাগ। অর্থাৎ আমাদের অঙ্কে যা চাইবে সেই অনুযায়ী আমাদের ছকগুলো করতে হবে, তারা এটি খেয়াল করবে। আর উত্তোলনের পরিমাণ তো এটা তারিখ বিবরণ, টাকার গড় দুইটি হয়, আমরা যোগ বিয়োগ যা করি ইনার কলামে, আর টোটালটা আমরা আউটার কলামে লিখি। এই হচ্ছে আমাদের প্রশ্ন। সবাই বাড়ির কাজটা খেয়াল করো।
বাড়ির কাজটা করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে। দেখো কাজ। তামান্না পড়ো। জনাব কাশেম তার ব্যবসা প্রতিষ্ঠান সান এন্টারপ্রাইজের ব্যবসায়ে বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ১লা জানুয়ারি ২০২০ তারিখে তার ব্যবসার মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ৫ লক্ষ টাকা ও ৩ লক্ষ টাকা। ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল: নগদ ১ লক্ষ টাকা, মজুত পণ্য ৪০,০০০ টাকা, দেনাদার ৮০,০০০ টাকা, আসবাবপত্র ৬০,০০০ টাকা, প্রাপ্য বিল ২৫,০০০ টাকা, পাওনাদার ৫০,০০০ টাকা, প্রদেয় বিল ২০,০০০ টাকা ও ব্যাংক ঋণ ৫০,০০০ টাকা। বছরের মাঝামাঝি মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন ৮০,০০০ টাকা এবং ব্যবসায় হতে মালিক পণ্য উত্তোলন করেন ১০,০০০ টাকা ও আয়কর প্রদান করেন ১০,০০০ টাকা। ক. সান এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ. সান এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। গ. ২০২০ সালে সান এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখো এখানে যে ৫ লাখ টাকা ৩ লাখ টাকা দেওয়া আছে, এটা প্রারম্ভিক সম্পদ দায়ের পরিমাণ দেওয়া আছে। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময় এটি লাগবে। আর এখানে দেখো ৩১ ডিসেম্বর তারিখে ২০২০ তারিখে যে সম্পদ দায়গুলো দেওয়া আছে, এগুলো আমাদের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করার সময় প্রয়োজন হবে। আর আমাদের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হলে এই যে নিচে আরো কিছু তথ্য দেওয়া আছে: অতিরিক্ত মূলধন এনেছে, মালিক পণ্য উত্তোলন করেছে, আয়কর প্রদান করেছে,